এইচএসসি 2026 কালকে তো পরীক্ষা আগে ভাইয়া তোমাকে নতুন করে সাজেশন দেওয়ার কিছু নেই, বাট এক্সাম হল স্ট্র্যাটেজি যদি তোমাকে শিখাই দেয় তাহলে পরীক্ষা হলে তুমি নিজের সাথে কিছু মাইন্ড গেম খেলে আসতে পারো। সো এই মাইন্ড গেমগুলো খেলার জন্য তোমার আসলে কীরকম ভাবে এক্সাম হলের প্রিপারেশন নেওয়া উচিত, পরীক্ষার প্রিপারেশনের কথা বলতেছি না, এক্সাম হলের স্ট্র্যাটেজিগুলো কীরকম হওয়া উচিত, এই জিনিসটা নিয়ে কথা বলবো এই ভিডিওটাতে। তো চলো শুরু করা যাক। প্রথমেই কথা বলি হচ্ছে সিকিউ কেন্দ্রিক, যে আসলে আমাদের আসলে পরীক্ষার হলে সিকিউগুলো কীরকম আসে এবং এই সিকিউগুলো আমার আসলে কীভাবে অ্যান্সার করলে আমি আসলে পরীক্ষা হলে ঠান্ডা থাকতে পারবো। কারণ দেখো, পরীক্ষার হলে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজের নার্ভ কন্ট্রোল করা। তুমি যদি নিজের নার্ভটা ঠিকঠাক কন্ট্রোল করতে না পারো, তুমি যতই ভালো প্রিপারেশন নিয়ে যাও না কেন, যতই ফাটাফাটি প্রিপারেশন নিয়ে যাও না কেন, পরীক্ষা হলে জগা কিছুই বাধাই দিয়ে আসবেই। সো এখানে একটু বলে রাখি প্রথমে যে আসলে তোমার সিকিউগুলো কোন জায়গা থেকে কয়টা আসে এবং সেখানে আমি আসলে কিভাবে নিজের গেমটা খেলবো। প্রথমে বলি, প্রথম দুইটা চ্যাপ্টার থেকে একটা একটা করে আসে। অধ্যায় 1 থেকে একটা আসে, অধ্যায় 2 থেকে একটা আসে। অধ্যায় 3 থেকে তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারো দুইটা সৃজনশীল আসবেই। সো অধ্যায় 3 থেকে আসবে দুইটা, অধ্যায় 6 থেকে আসবে একটা। বলো ভাইয়া অধ্যায় 4-5 কি দোষ করছে? দেখো, আমরা অলরেডি 5টা সৃজনশীল আসবে এটা বলে গেছি, মোট 8টার মধ্যে এই 5টা এই 4টা থেকে আসবে, বাকি থাকে 3টা। এই বাকি 3টা অধ্যায় 4 এবং অধ্যায় 5 থেকে মিক্স করে আসবে। কিরকম? অধ্যায় 4 থেকে যদি 2টা আসে, অধ্যায় 5 থেকে একটা আসবে, অধ্যায় 4 থেকে যদি একটা আসে, 5 থেকে 2টা আসবে। সেখান থেকে একটা বা দুইটা যে কোনো কিছু আসতে পারে। তো আমি দুইটাই আসলে লিখে দিতেছি, একটা অথবা দুইটা, একটা অথবা দুইটা। এখন বলি, আমি আসলে বুঝে গেছি কোথা থেকে কি কি প্রশ্ন আসবে, আমি কিভাবে অ্যান্সার করব। সবার আগে তোমার আসলে যেখান থেকে অ্যান্সার করা উচিত সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। কেন? সংখ্যা পদ্ধতিতে যে কনভার্সনগুলা, বাইনারি থেকে আমি আসলে হেক্সাডেসিমালে যাচ্ছি বা দশমিক থেকে আমি অক্টালে যাচ্ছি, এই কনভার্সনগুলো তুমি যেদিন প্রথম এইচএসসি আইসিটি পড়া শুরু করছো সেদিন থেকে শেখা শুরু করছো। কালকে ভাই তুমি পরীক্ষা দিতে যাবা, আজকেও তুমি ওই জিনিসটা শিখতেছো। সো এই জিনিসটা তোমার মধ্যে একদম গেঁথে গেছে। এখানে আসলে সৃজনশীল অ্যান্সার করতে 30 মিনিট সময়ও লাগে না, 20 মিনিট একটা সৃজনশীল হয়ে যায়। পরীক্ষার হলে এটা তুমি একদম 100% অ্যাকুরেটলি অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। দ্যাটস ওয়াই সবার আগে তোমার আসলে যেখান থেকে অ্যান্সারটা করা উচিত সেটা হচ্ছে ভাই সংখ্যা পদ্ধতি। আমি ধরে নিচ্ছি এখান থেকে তুমি একটা সৃজনশীল অনায়াসে অ্যান্সার করে ফেলবা। যদি দ্বিতীয় যে সৃজনশীলটা এখান থেকে আসবে ডিজিটাল ডিভাইস থেকে, নট গেট, অ্যান্ড গেট, জর গেট বা এক্সনর গেট, যাই বলো না কেন, সেটা যদি তুমি পারো ভাইয়া অ্যান্সার করে আসো। আর যদি না পারো, আমি একটু এখানে ব্রেক দিতে বলবো তোমাকে যে ভাই এটা তাহলে একটু স্কিপ করবো আমরা। তাহলে আমরা করবোটা কি? আমরা আসলে যাবো ঠিকঠাক পরের চ্যাপ্টার, এবং এটা অনেক সহজ এবং মজার একটা চ্যাপ্টার, ওয়েব ডিজাইন এবং HTML থেকে। এখান থেকে বলছি একটা অথবা দুইটা সৃজনশীল আসবেই। বাট এখানের কিছু মজার ব্যাপার বলে, আমি আসলে অনেক দিন ধরে পড়াইতেছি আইসিটি, এবং আমি পরীক্ষার হলের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে করে প্রত্যেকটি স্কুল কলেজের প্রশ্ন থেকে বলতে পারি চোখ বন্ধ করে যে এখান থেকে প্রশ্ন আসার জায়গা হচ্ছে মাত্র তিনটা জিনিস ভালো করে দেখে গেলে এখান থেকে তুমি একটা সৃজনশীল চোখ বন্ধ করে কমন পাবা। সেটা কি কি? সবার আগে তুমি আসলে HTML থেকে টেবিলের কোডগুলো দেখে ফেলবা। টেবিলের ক্ষেত্রে কি ধরনের, টেবিলের ক্ষেত্রে আমরা আসলে কিভাবে কোড করি, টেবিলের হেডারটা কিভাবে সেট করি, টেবিলের রোগুলো কিভাবে সেট করি, কলামগুলো কিভাবে সেট করি, এই জিনিসটা। টেবিলের পরে থাকবে হচ্ছে ভাইয়া তোমার জন্য লিস্ট। সো একটা সৃজনশীল আসবে হচ্ছে এই দুইটা থেকে, টেবিল এবং লিস্ট মিক্স করে, এবং আরেকটা সৃজনশীল দিবে হচ্ছে এই দুইটা দিয়ে কম্বিনেশন করবে, অবশ্যই করবে। বাট আরেকটা মজার ব্যাপার আছে, তোমার এখানে আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে ওয়েবসাইটের স্ট্রাকচার বা কাঠামো। ঠিক আছে, তুমি দেখবা তোমার বইয়ের একদম শুরুর দিকে, চ্যাপ্টার 4-এর শুরুর দিকে, ওয়েবসাইটে বিভিন্ন টাইপ আছে, সেটা আসলে কোন ধরনের স্ট্রাকচারের উপর ওয়েবসাইটটা বানানো হচ্ছে, সেখান থেকে চিত্র সহকারে পরীক্ষা হলে প্রশ্ন আসার চান্স অনেক বেশি। সো এই 3টা টপিক ভালো করে দেখে যাও, এখান থেকে একটা সৃজনশীল তুমি আসবে, মোটামুটি অ্যান্সার করে চলে আসতে পারবা। এবং এটাও বলে রাখতেছি, এখান থেকেও অ্যান্সার করতে আসলে আধা ঘন্টা সময় লাগে না, অ্যান্সারগুলো খুবই কম্প্যাক্ট ভাবে করা যায়, আধা ঘন্টার মধ্যে আসলে অ্যান্সারটা হয়ে যায়, আরও কম সময় হয়ে যায় আসলে। সো আমি কি করলাম, আমি আসলে প্রথমে চ্যাপ্টার 3 থেকে একটা অ্যান্সার করছি, চ্যাপ্টার 4 থেকে আমি হচ্ছে আমার সেকেন্ড সৃজনশীলটা অ্যান্সার করবো। এবার আসি এই দুইটা চ্যাপ্টার, প্রোগ্রামিং ভাষা এবং ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে একটু সমস্যা আছে, কারণ হচ্ছে এর আগে আমি ছিলাম 20 ব্যাচ, আমি বোধহয় সর্বশেষ হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়ছি, তারপর তোমরা 26 ব্যাচ, এই তোমরা পড়তেছো এই চ্যাপ্টারটা। সো এই মাঝখানে 5টা ব্যাচ আসলে এই চ্যাপ্টার জীবনে ঘুরেও দেখে নাই। এবার আরও সমস্যা হচ্ছে টিচাররা অনেকদিন এটা পড়ায় নেই। টিচাররা না পড়াইতে হয়েছে কি, এরা আসলে টিচাররা অনেক ক্ষেত্রে আমি সংবাদ পাইছি, খবর পাইছি অনেক জায়গা থেকেই, যে টিচাররা আসলে এই জায়গায় খুবই গাফিলতি করছে। সো অনেকেই চ্যাপ্টারটি স্কিপ করো, বাট আমি তো ধরতেছি দুইটার মধ্যে একটা তো তুমি স্কিপ করো নাই। যদি তুমি প্রোগ্রামিং ভাষা থেকে অ্যান্সার করো, যেটা আমার পার্সোনালি অনেক ফেভারিট, তাহলে তুমি ফর লুপটা দেখে যাবা, ওয়াইল লুপ,
ফর লুপ, ডু হোয়াইল লুপ, লুপের মধ্যে কনভার্সনগুলো কিরকম, একটা লুপ দেওয়া থাকলে আরেকটা লুপে তুমি কনভার্ট করতে পারতেছো কিনা, এই জিনিস থেকে পরীক্ষা আসার চান্স অনেক বেশি। লিপ ইয়ারের কোডটা দেখবো হচ্ছে কোনো একটা 3টে সংখ্যা দিছি, কোনটা বড় কোনটা ছোট, এই যে ছোট্ট ছোট্ট কিছু প্রোগ্রামিং আছে। এবং মজার একটা জিনিস বলি, এখান থেকে 2টা যদি সৃজনশীল আসে, একটা সৃজনশীল আসবে ভাইয়া হচ্ছে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট থেকে। তুমি যদি কিচ্ছু নাও পড়ো অ্যালগোরিদম ফ্লোচার্ট পড়ে গেলে তোমার একটা সৃজনশীল পাওয়ার চান্স অনেক বেশি। সো আমি ধরে নিচ্ছি আমি আসলে অ্যালগোরিদম ফ্লোচার্ট থেকে ওই প্রশ্নটা অ্যান্সার করব, অথবা কোডিং থেকে যে প্রশ্নটা আসবে যেটা আমি অ্যান্সার করব। সো এই 3টা চ্যাপ্টার থেকে 3, 4, 5 থেকে আমার আসলে 3টা সৃজনশীল অ্যান্সার করা উচিত, 3টা সৃজনশীল অ্যান্সার করতে পারা উচিত যদি আমি ঠিকঠাকভাবে পড়াশোনা করে থাকি। কারণ এখান থেকে 5টা প্রশ্ন থাকে, 5টা প্রশ্নের মধ্যে 3টা অ্যান্সার করা। যদি তুমি ভালো প্রিপারেশন নিয়ে যাও, খুব ভালো প্রিপারেশন নিয়ে যাও, তাহলে 5টার 5টাই তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবা। আর যদি তুমি একটু মডারেট প্রিপারেশন নিয়ে যাও, 5টার মধ্যে 4টা তুমি অন্তত অ্যান্সার করতে পারবা। আর তুমি যদি আমার মতো পান্তা ভাতিস লেভেল স্টুডেন্ট হও, কিচ্ছু পারি না ভাইয়া, জাস্ট একটু পোয়েটরে কোনো রকম উগলাই দিয়ে আসতে চাই, 3টা তোমার অ্যান্সার করা উচিত। সো ভালো হয়ে গেলে তো ভাইয়া রিটার্ন এখানেই শেষ। আর যদি তোমার মনে করো একটু খারাপ হয়ে গেছে, একটা প্রশ্ন আমি পারি নাই, তখন আমি কি করব? তখন আমি চাইলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যেতে পারি। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে তোমার 3টা জিনিস পড়বা। 3টা জিনিস হচ্ছে ভাই, এগুলো তো মোটামুটি জানোই, ডেটাবেস কোথায় কি কাজ করে, কিভাবে কোন ডেটাবেসের কাজ কি, তারপর ডেটাবেসের ভেরিয়েবলগুলো কিভাবে আমরা তৈরি করতেছি। সো এখান থেকে প্রশ্ন আসার জায়গা হচ্ছে খুবই লিমিটেড। একটা হচ্ছে টেবিল কিভাবে ক্রিয়েট করে, এই কোডটা দেখবা, ঠিক আছে, একটু হাতে হাতে লিখবা টেবিল কিভাবে ক্রিয়েট করে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে টেবিল আমি ক্রিয়েট করে ফেলছি, এখানে আমি টেবিলে ডাটা কিভাবে ইনসার্ট করার কোডটা কি, ঠিক আছে, এটা দেখে ফেলবো। আর 3 নাম্বার একটা জিনিস দেখবা, সেটা হচ্ছে টেবিলে ক্রিয়েট করছি, ডাটা ইনসার্ট করছি, ডাটা কিভাবে আপডেট করব, ঠিক আছে, ডাটা কিভাবে আপডেট করব এইটা। আর যদি তুমি একটা জিনিস দেখতে চাও, এটা আসলে সবাই পারে, এটা নতুন করে দেখার কিছু নেই, সেটা হচ্ছে সিলেক্ট কি কাজ করে, আমি আসলে টেবিলে সবকিছু দেখতে চাই, সিলেক্ট স্টার মানে এভরিথিং, সবকিছু ফ্রম অমুক টেবিল, ঠিক আছে। সো এই 4টার মধ্যে ক্রিয়েটটা করা শিখবা, ইনসার্ট করা শিখবা, আপডেট করা শিখবা, এই 3টা জিনিস পরীক্ষা আসবেই। সো আমি ধরতেছি তুমি চাইলে এখান থেকে অ্যান্সার করতে পারো, বাট তুমি যদি অ্যান্সার নাও করো তাও খুব একটা সমস্যা নাই। প্রোগ্রামিং ভাষা নিয়েও সাজেশন দিয়ে ফেলছি, লুপটা ভালো করে পড়ে যাবা, ফ্লোচার্ট অ্যালগোরিদম থেকে একটা তো আসবে, এবং এটা খুবই সহজ, পানির মতো সহজ, একদিন পরেই আসলে তুমি আসলে এই 3টে জায়গা থেকে অ্যান্সার করে ফেলতে পারবা। ওকে, এখন ধরো আমার কপাল খারাপ, কি খারাপ ভাইয়া, আমি এই 4টা অধ্যায় থেকে আসলে 5টা সৃজনশীল অ্যান্সার করতে পারি নাই, আমার আসলে প্রিপারেশনের সমস্যা ছিল ভাই, আমি পারি না, কি হবে? অবশ্যই আমাকে আরেকটা অ্যান্সার করা উচিত, বা আরো 2টা সৃজনশীল অ্যান্সার করা উচিত। যদি কপাল এই পরিমাণ খারাপ থাকে, তাহলে আমি এই 2টা চ্যাপ্টারের দিকে তাকাবো, বুঝছো? এই পরিমাণ কপাল খারাপ থাকলে তাহলে এই 2টা চ্যাপ্টারের অ্যান্সারটা আমি আসলে সবার লাস্টে গিয়া করব, সবার লাস্টে, ঠিক আছে। যদি এখান থেকে অ্যান্সার করতেই হয়, তাহলে অ্যান্সারগুলো করব হচ্ছে আমি সবার লাস্টে, এবং অ্যান্সারগুলো যেহেতু বর্ণনামূলক, আমি এখানে চেষ্টা করব বুলেট পয়েন্ট ইউজ করতে, আমি এখানে বুলেট পয়েন্ট ইউজ করার ট্রাই করব। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আপনি যে বলছেন আপনি আসলে মাইন্ড গেম খেলতেছেন, কার সাথে মাইন্ড গেম খেলতেছেন? টিচারের সাথেও খেলতেছি, নিজের সাথেও খেলতেছি। প্রশ্ন হচ্ছে টিচারের সাথে আপনি এই স্ট্র্যাটেজিতে কিভাবে মাইন্ড গেমটা খেলতেছেন, এটা আমি হচ্ছে তোমাকে একটু বর্ণনা করি। তবে তার আগে একটা মজার জিনিস বলি, আসলে জিনিসটা কিভাবে হচ্ছে দেখো। ধরো আমার কাছে হচ্ছে, ধরো এটা হচ্ছে কোনো এক স্টুডেন্টের পরীক্ষার খাতা। সো আমি একজন টিচার, তুমি ধরো এই মাইন্ড গেম এই স্ট্র্যাটেজিতে পরীক্ষার হলে লিখে টেখে চলে আসছো, এই খাতাটা এখন আমি পাইছি, আমি এখন এই খাতাটা হাতে পাওয়ার পর আমি আসলে জানি না তুমি কি, আমার জানার কোনো উপায় নেই। সো আমি এই খাতাটা পাওয়ার পর প্রথমেই হচ্ছে দেখতেছি তুমি হচ্ছে কি করছো, চ্যাপ্টার 3 থেকে সংখ্যা পদ্ধতি থেকে একটা অ্যান্সার করছো, এবং একদম সহজ প্রশ্ন, তুমি আসলে ধুমায় অ্যান্সার করে আসছো 10-এর মধ্যে 10। সো ওকে, আমি মোটামুটি বুঝলাম না তুমি এই প্রথম সৃজনশীলে ভালো করছো। এবার আমি দ্বিতীয় সৃজনশীলে গেলাম, এইচটিএমএল এ গেলাম। এইচটিএমএল এ বলছি ভাইয়া 3টা টপিক পড়ে গিয়ে একটা 10 নম্বর সৃজনশীল অ্যান্সার করতে পারা একদম বাম হাতের খেলা, অ্যান্সার করছো। এখানেও আমি এক্সপেক্ট করি তুমি 10-এর মধ্যে 10ই পাবা। সো তুমি 10-এর মধ্যে এখানেও 10 পাইছো, অলরেডি দেখো 5টার মধ্যে তুমি 20 মার্ক তুলে ফেলছো। আমি এখন আছি 3 নাম্বার সৃজনশীলে। 3 নাম্বার সৃজনশীলে তুমি এখান থেকে অ্যালগোরিদম ফ্লোচার্ট ঠিকঠাক অ্যান্সার করলেও 10 পাবা, টেবিলের এই ডাটাবেজের ক্ষেত্রেও বলছি 3টা জিনিস শুধু পড়ে যাবো। সো এখান থেকেও তোমার 10 পাওয়ার চান্স অনেক বেশি, ধরলাম আমি 10 পাইনি, আমি 9 পাইছি। তো দেখো অলরেডি 3টা সৃজনশীল শেষে আমার 50% টাইম কিন্তু টিচার অলরেডি এই খাতার পিছনে ইনভেস্ট করছে, 50%-এর বেশি ইনভেস্ট করছে। মার্ক কত পাইছো তুমি? ধরলাম 29, 28, 29 পাইছো 30-এর মধ্যে। এই খাতা নিয়ে বলো তো এখন কি আমার কোনো আইডিয়া আছে কিনা? আছে। আমি জানি এই ছেলে, যে ছেলে এই খাতাটা লিখছে সে এখন ভালো। আমার কিন্তু একটা মাইন্ডসেট গ্রো হয়ে গেছে। কিভাবে গ্রোটা হয়েছে? কারণ সে অলরেডি 3টা সৃজনশীলের মধ্যে 28, 29 অথবা 30 নাম্বার তুলছে।
ঠিক আছে? সো এখন আমার কাছে মাইন্ডসেট হচ্ছে যে না, এই ছেলে ভালো লিখতে পারে। এখন আমি 4 নাম্বার যে সৃজনশীলটা, অথবা আমি যে লাস্টে বর্ণনামূলক লিখে আসছি, এনে গিয়ে ধর আমি গানও লিখছি, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, গান লিখে দিয়ে আসছি, বাট খাতা সম্পর্কে আমার টিচারের পার্সপেক্টিভ কিন্তু পজিটিভ। সো 4টা সৃজনশীলের পরে সে আমার নাম্বার দেওয়ার পরে 5 নাম্বার সৃজনশীলে জানে খাতাটা খুবই ভালো, এবং টিচারও চায় নাম্বার দিতে। ঠিক আছে, টিচারের এটা শ্বশুরবাড়ির সম্পত্তি না যে তোমার নাম্বার দিবে না, বা বউয়ের সাথে ঝগড়া হলে সেটা আলাদা হিসাব। সো টিচারও চায় নাম্বার দিতে, টিচার তোমার এখানে ধুমধার একটা নাম্বার দিবে। এই স্ট্র্যাটেজি ফলো করে যদি ঠিকঠাকভাবে তুমি পরীক্ষার হল কাঁপাই দিয়ে আসতে পারো, তোমার অ্যাটলিস্ট 45 পাওয়া উচিত। 50-এর মধ্যে 45 এখান থেকে আসা উচিত, 45 এর বেশি আসা উচিত। সো এটা গেছে সিকিউ এর স্ট্র্যাটেজি, আমরা কিভাবে যাবো। এবার এমসিকিউ এ বলি। এমসিকিউ এর ক্ষেত্রে এমসিকিউ গুলো আসলে আমি সবসময় বলি, পরীক্ষার যে কোনো পরীক্ষার হলে বসো না কেন, এমসিকিউ আসতে পারে 3টা ক্যাটাগরিতে। একটা ক্যাটাগরি হচ্ছে ইজি ভার্সন, একটা ক্যাটাগরি হচ্ছে মিডিয়াম ভার্সন, একটা ক্যাটাগরি হচ্ছে হার্ড ভার্সন। হ্যাঁ, এটা ধরলাম ইজি, যেটাকে আমি বলি হচ্ছে পান্তা ভাত। একটা হচ্ছে মিডিয়াম, মিডিয়াম হচ্ছে খুব চেনা চেনা, মুখখানি তোমার লাগছে আমাকে। আর একটা হচ্ছে হার্ড, যেটা আমি পারি না বাট হচ্ছে কিছু একটা। সো প্রথমে আমরা আসলে এমসিকিউ এর ক্ষেত্রে একটা সাইক্লিক অর্ডার গেম খেলবো। সাইক্লিক অর্ডার গেম খেলবো, শুরু করবো 1 নাম্বার থেকে, 1 থেকে 10, 10 থেকে একদম 25 পর্যন্ত এমসিকিউ গুলো ঘুরবো। সবার আগে যেটা অ্যান্সার করা উচিত সেটা হচ্ছে যে প্রশ্নগুলো আমি একদম ইজি, যেটা আমি জানি 100% শিওর এটার অ্যান্সার এটাই, আর কোনো অপশন নেই বা আর কোনো পসিবিলিটি নেই অন্য কিছু হওয়ার, আমি 100% শিওর, সেই প্রশ্নগুলো প্রথম সাইকেলে অ্যান্সার করব। এটা হচ্ছে আমার প্রথম সাইকেল। সো ইজি প্রশ্নগুলো আমার অ্যান্সার করা উচিত সাইকেল 1-এ, প্রথমবারই হচ্ছে আমি এই প্রশ্নগুলো অ্যান্সার করবো। এরকম প্রশ্ন আছে কয়টা? 25টার মধ্যে এরকম প্রশ্ন থাকার কথা 15 থেকে 20টা, 15 থেকে 20টা ইজি প্রশ্ন থাকবে। সো তুমি প্রথম সাইকেলে 15 থেকে 20টা ইজি প্রশ্ন অ্যান্সার করছো। এই সাইকেলে কি তুমি হার্ড প্রশ্নগুলো দেখো নাই? তুমি কি মিডিয়াম প্রশ্নগুলো দেখো নাই? অবশ্যই দেখছো। মিডিয়াম প্রশ্নগুলো যখন তুমি দেখছো, মিডিয়াম প্রশ্ন মানে কি? মিডিয়াম প্রশ্ন মানে হচ্ছে এই প্রশ্নটা আমি পারি বাট এখন আমার মনে আসতেছে না, খুব চেনা চেনা লাগতেছে বাট কাছাকাছি, বাট কি জানি ছিল, এরকম একটা ফিল চলে আসে। মিডিয়াম কোশ্চেনগুলো হচ্ছে আমরা একটু স্কিপ করব প্রথম সাইকেলে। কেন স্কিপটা করব? হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের জন্য। আমরা যখন প্রথম সাইকেলে জিনিসটা পড়ে গেছি বাট অ্যান্সার করি নাই, আমরা হয়তো ওখান থেকে সরে গেছি, বাট আমাদের সাবকনসিয়াস ব্রেন কিন্তু ওখানে আছে, সে কিন্তু ঠিকই প্রসেস করতেছে এটা কি ছিল। অর্থাৎ এবং আমাদের ব্রেইনের কিন্তু 95%ই হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। সো তুমি হয়তো 5% কনসিয়াস মাইন্ডে ইজি কোশ্চেন অ্যান্সার করতেছো, বাট এই 95% পার্ট অফ ইউর ব্রেইন সে এখনো পড়ে আছে মিডিয়াম কোশ্চেনগুলো বা হার্ড কোশ্চেনগুলো, কি ছিল এটা অ্যান্সার খুঁজতে। এই অ্যান্সারটা সে পাবে হচ্ছে সেকেন্ড সাইকেলে। সো আমি দ্বিতীয় সাইকেলে যখন অ্যান্সার করব, তখন আমি এই মিডিয়াম কোশ্চেনগুলো অ্যান্সার করব। এবং সবার লাস্টে এই একটু বলে রাখি, মিডিয়াম প্রশ্ন থাকবে হচ্ছে ম্যাক্সিমাম 5টা প্রশ্ন থাকবে মিডিয়াম, যদি তুমি ঠিকঠাকভাবে পড়াশোনা করে থাকো আর কি। আর হার্ড প্রশ্ন কি জিনিস? হার্ড প্রশ্ন হচ্ছে ভাই 1-2টা প্রশ্ন থাকবেই, যে 1-2টা প্রশ্ন হয়তো তুমি পারো না, কোনোভাবে মিস হয়ে গেছে, পার্ট অফ লাইফ, মেনে নাও। তুমি চাইলে এটা হচ্ছে স্কিপ করতে পারো, তুমি চাইলে হচ্ছে, আমি ধরলাম সর্বোচ্চ 3টা প্রশ্ন থাকবে আর কি, তুমি চাইলে এটাকে কি করতে পারো ভাইয়া, আশপাশে তাকাও লিখে দিয়ে আসতে পারো। এটা যদিও অ্যালাউড না, মানে জাস্ট একটু ভদ্র থাকা উচিত, বাট এই 2-3টা প্রশ্ন তুমি চাইলে হচ্ছে উড়াধুরা 10, 20, 30, 40 করে দাগায় আসতে পারো। বাট এই 25টা এমসিকিউ এর মধ্যে অলরেডি যদি তুমি স্ট্র্যাটেজি ফলো করো, তোমার অ্যাটলিস্ট 23টা এমসিকিউ ক্লিয়ার ভাবে হয়ে যাওয়া উচিত, 23টা এমসিকিউ ক্লিয়ার ভাবে হয়ে যাওয়া উচিত। এবং বলেই দিয়েছি যে আসলে কোন জায়গা থেকে কোনগুলো পড়া উচিত। তারপরে বলে ফেলি, প্রথম 2টা জায়গা থেকে আসলে পড়ার মতো জায়গা একটু লিমিটেড, মানে এখানে আসলে সবগুলাই পড়ার মতো জায়গা। তুমি দেখবে তোমাদের বইগুলাতে যখন এই চ্যাপ্টারগুলো পড়ানো হয়, তখন টিচাররাই, মানে বইয়ের রাইটাররাই আসলে ওখানে কালার করে দেয় যে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, ওই পয়েন্টটা ইম্পর্টেন্ট, কোনটা আসলে রোবোটিক্স, কোনটা আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এবং কোনটা কমিউনিকেশনের জন্য কোন নেটওয়ার্কিংটা আমরা ইউজ করতেছি, এই ব্যাপারগুলো এখানে আছে। সো এগুলো জাস্ট বাংলা রিডিং পড়ে ফেলবো। নাম্বার সিস্টেমের ক্ষেত্রে বলবো ভাইয়া ক্যালকুলেটর হ্যাক্স ইউজ করো। এখানে তুমি আসলে ওই ধরে ধরে সিকিউ এর মতো করে অ্যান্সার করার টাইম পাবা না। ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রেও যা আছে এটা তো পারবাই ইজিলি। HTML এর ক্ষেত্রে বলি ভাইয়া, HTML এর ক্ষেত্রে ট্যাগগুলো, সিনট্যাক্সগুলো একটু ভালো করে দেখে যাও। সিকিউর জন্য যেটা বলছি, ওগুলোর বাইরে গিয়েও যে ট্যাগগুলো আছে সেগুলো দেখো। প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে উপায় কি? প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে লুপ, 3 রকম লুপ আছে, ইফ এলস, অপারেটর কি কি আছে, কোন সাইনটা কখন ইউজ করতেছি, এই ছোট্ট ছোট জিনিসগুলো দেখে যাও। ওকে, ডেটাবেস ম্যানেজমেন্টেরও বলছি, লিমিটেড করে দিছি ভাইয়া তোমাদের সিলেবাসটা। এইটুকু সিলেবাস যা যা এখানে দেখাইছি, এর বাইরে আসলে আসার চান্স খুবই কম। সো এই হচ্ছে এক্সাম হল স্ট্র্যাটেজি, মাইন্ড গেম। সিকিউ কিভাবে মাইন্ড গেম খেলবো, এমসিকিউ কিভাবে মাইন্ড গেম খেলবো, সব কিছু নিয়ে আলোচনা করছি এই ভিডিওটাতে। সো আমরা আসলে ভিডিওটা এখানেই রাখতেছি। কালকে পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে এসে
কমেন্ট করে আমাকে জানাবা ভাইয়া মাইন্ড গেমটা তোমার আসলে কাজে লাগছে কিনা। ওকে, সো আমি অপেক্ষায় থাকলাম তোমার কমেন্টের। অল দ্য বেস্ট।